নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে তো রবিবার, কাল থেকে আবার আমাদের ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট সেটা স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাবে। তো সামনের সপ্তাহে কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে যেগুলো এই মার্কেটকে ওপর দিকে নিয়ে যেতে পারে, বা তার সঙ্গে সঙ্গে এমন কিছু আউটকাম আসতে চলেছে যার কারণে মার্কেট নিচের দিকেও নামতে পারে, তো সেইগুলো নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই যে এই সপ্তাহে বাজারে কোনো ছুটি রয়েছে কিনা। যেমনটা এর আগের সপ্তাহে আমরা দেখেছিলাম এই 3রা মার্চ এই হোলির জন্য একটা ছুটি ছিল, কিন্তু এর পরের যে ছুটি এটা দেখতে পাচ্ছেন এই মার্চ মাসেই রয়েছে, এই 26শে মার্চ রয়েছে। তারপরের যে ছুটি সেটা হচ্ছে 31শে মার্চ রয়েছে। কিন্তু যদি এই সপ্তাহের কথা বলি, এই সপ্তাহে কিন্তু কোনো ছুটি নেই। এই 3 তারিখের পরে সরাসরি যে ছুটি সেটাই 26 তারিখে, অর্থাৎ এই সপ্তাহে বাজার পুরো 5 দিনই খোলা থাকছে। এরপরে আমাদের মার্কেট গত সপ্তাহে কেমন পারফর্ম করলো, যদি এই নিফটি 50-র কথা বলি, এই শুক্রবার দিন মানে শেষ ট্রেডিং সেশনে দেখতেই পেয়েছেন 1.27% পড়ে বন্ধ হয়েছে। এবং যদি 5 দিনেরও কথা বলি, দেখতে পাচ্ছেন এই 2.25% পড়ে বন্ধ হয়েছে। তবে যখন পতন আসছে সেইগুলো কিন্তু হেভি, দেখতে পাচ্ছেন কত আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, এবং সেখানে যখন পড়ছে তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই বড় বড় পতন দেখাচ্ছে। তো বারবারই এরকম প্যাটার্ন কিন্তু দেখা গেছে। মানে আগের সপ্তাহে এই যে বাজার সেটা কিন্তু বিয়ারদের পক্ষেই ছিল। এবং এরই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাই শুক্রবার দিন 1.37% পড়ে বন্ধ হয়েছে। এবং এই 5 দিনে এই বিএসসি সেন্সেক্সের যে হাল সেটা আরো বেশি খারাপ হয়েছে, এটাই 3.5% পড়েছে। আর এই বিএসসি সেন্সেক্সের এবং তার সঙ্গে সঙ্গে নিফটি ফিফটির এই তফাতের কারণ কি, যেখানে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এটাই 2.25% পড়েছে, এবং সেখানে বিএসসি সেন্সেক্স এর ডবলের থেকে বেশি পড়েছে। কারণ হচ্ছে এই যে বিএসসি সেন্সেক্স রয়েছে এর মধ্যে 30খানা স্টক রয়েছে, এবং সেখানে এই যে নিফটি এর মধ্যে 50খানা স্টক রয়েছে। তো এইখানে ভালো যে ডাইভার্সিফিকেশন সেটা দেখতে পাওয়া যাচ্ছে নিফটি ফিফটিতে, মানে কিছু শেয়ার ভালো পারফর্ম করে দিয়েছে, সেই কারণে নিফটি ফিফটিতে এই যে পতন সেটা কিন্তু কম হয়েছে এই সেন্সেক্সের তুলনায়। আর এগুলোতে গেল আমাদের ইন্ডিয়ান মার্কেট। আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকার যে মার্কেট সেটা ওপেন হয়েছিল, সেটা কেমন পারফর্ম করেছে। এই আমেরিকান মার্কেটও খুবই খারাপ সংকেত দিয়েছে। যেমনটা এই ডাউ জোন্স এটা দেখতে পেয়েছেন এই 1% পড়েছে, পয়েন্ট হিসাবে 453 পয়েন্ট পড়া। এবং যদি এরই সঙ্গে সঙ্গে আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাকের কথা বলি, এটাও এই 1.5%-এর উপরে পড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই যে গিভ নিফটি, এখান থেকেও খারাপ সংকেত এসেছে। এই যে গিভ নিফটি এটাই শুক্রবার দিন 240 পয়েন্ট, এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 1% পরে বন্ধ হয়েছে। এরপরে যদি ইম্পর্টেন্ট ডেটাগুলোর ব্যাপারে কথা বলি, এই সপ্তাহে এই যে ইনফ্লেশনের ডেটা সেটা আসতে চলেছে। আর কার ইনফ্লেশনের ডেটা, প্রথমত যদি কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন ইউএস এর যে ইনফ্লেশনের ডেটা বা সিপিআই এর ডেটা এটা আসতে চলেছে। এর আগের বারের যে ইনফ্লেশনের ডেটা এটা তো ভালো ছিল, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অনুমান করা ছিল 2.5%, তার আগে ছিল 2.7%, এবং সেই অনুমান বলুন তার সঙ্গে সঙ্গে এর আগের যে ডেটা ছিল তার তুলনায় এই যে ইনফ্লেশন এটা কম এসেছিল, মানে ইনফ্লেশন ভালো এসেছিল। আর এরপরে কবে রয়েছে ইনফ্লেশনের ডেট, এইখানে দেখতে পাচ্ছেন এই মার্চের 11 তারিখে এই যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে আসবে। এটাই আমেরিকার কথা বলছি। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকার আরো একটা গুরুত্বপূর্ণ ডেটা আসবে, যেটা প্রতি সপ্তাহেই আসে, সেটা হচ্ছে জবলেস ক্লেমের ডেটা। এটা মূলত আমরা বৃহস্পতিবার দিন দেখতে পাই। যেমনটা এর আগের দিন আমরা দেখেছিলাম যে প্রায় 92,000 কাজ ছাঁটাই হয়েছে, যেখানে মার্কেটের অনুমান ছিল 50,000 কাজ যোগ হবে, মানে অনেক মানুষের হাতে কাজ নেই। তো এই যে জবলেস ক্লেমের ডেটা এটা কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে। আর আমেরিকার ইনফ্লেশনের ডেটা তো আসবেই, তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি আমাদের ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা এটাও সামনে আসতে চলেছে। এর আগে আমাদের এই যে ইনফ্লেশনের ডেটা এটা বেশি এসেছিল, দেখতে পাচ্ছেন এই যে অনুমান এটা ছিল 2.40%, আগে ছিল 1.33%, সেখান থেকে বেড়েছিল 2.75%। কিন্তু এই যে ইনফ্লেশন এটা এতটা বেশি আসার পরেও মার্কেট খারাপ রিয়াক্ট করেনি। কেন খারাপ রিয়াক্ট করেনি? কারণ এর আগে এই যে ইনফ্লেশনের ডেটা এসেছিল এটা নিউ বেস ইয়ার ধরে এসেছিল, মানে নতুন ক্যালকুলেশন হিসেবে এসেছিল। তো সেই জন্য মার্কেট খারাপ রিয়াকশন দেখায়নি, কারণ ইনফ্লেশনের যে ওয়েটেজ থাকে, যেমন ফুডের ওয়েটেজ আগে বেশি ছিল, তো সেই সমস্ত জিনিসগুলোকে কমানো হয়েছে। অনেক নতুন নতুন জিনিস অ্যাডও করা হয়েছে, যেমন এই ইলেকট্রিক বিল বলুন, তার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের বিল, এইগুলোকে অ্যাড করে এই যে ইনফ্লেশনের ডেটা এটা সামনে আনা হয়েছিল। আর এরপরে এই ডেটা কবে আসতে চলেছে, এই আমেরিকার যেদিন ডেটা আসবে তার পরের দিন দেখতে পাচ্ছেন এই 12 তারিখে আমাদের ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা এটা সামনে চলে আসবে। আর এরপরে তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটার উপর এখন সবারই ফোকাস রয়েছে, সেটা হচ্ছে এই ইরান, ইউএস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই ব্যাপারটা। আর এই যুদ্ধে শুধুমাত্র এই 3টে দেশই জড়িত হয়ে গেছে এমনটা নয়, আরো অনেক দেশ ইনডাইরেক্টলি এই যে যুদ্ধ সেখানে জড়িত হয়ে গেছে। তো মাঝে মাঝে ভালো খবরও আসছে, মাঝে মাঝে খারাপ খবরও আসছে।
মাঝে মাঝে এই খবর আসছে যে কোনো একটা দেশ এই যে স্ট্রাইক সেটা করা বন্ধ করে দিয়েছে। যেমনটা এর আগের দিন দেখতে পাচ্ছিলেন এই খবরটা এসেছিল, ইরান টু হল স্ট্রাইক অন নেবার্স আনলেস অ্যাটাকস ফ্রম দেয়ার। মানে ইরান বলছিল অন্যান্য দেশগুলোর যে বেস রয়েছে সেখান থেকে যদি তাদের উপর অ্যাটাক না করা হয় তাহলে তারাও এই যে অ্যাটাক সেটা করা বন্ধ করে দেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য দেশ রয়েছে তারাও এই হুমকি দিচ্ছে যদি এই ইরান তারা অ্যাটাক করা বন্ধ না করে তাহলে তারা এই যে রিটেলিয়েশন সেটা করতে পারে, মানে পাল্টা আঘাত করতে পারে। তো এইগুলো বিভিন্ন সোর্সের মাধ্যমে সামনে আসছে। মানে এই সপ্তাহে এই যে বাজার সেটা কিন্তু এই যে যুদ্ধ চলছে সেটার উপরেই নির্ভর করবে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলে দেখতে পাচ্ছেন একটা বিরাট বৃদ্ধি দেখা গেছে। দেখতে পাচ্ছেন এক এক দিনে 8%, 12% এরকম করে বাড়ছে। এই যে WTI ক্রুড এটাই 90-এর উপরে উঠে গেছে। তার সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 92.5-এর উপরে উঠে গেছে। এবং এই ব্রেন্ট ক্রুড এটা যদি কথা বলি দিন দশেক আগেই প্রায় 60-এর কাছাকাছি ছিল, মানে 60-এর ঘরে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু মাস আগে এই যে WTI ক্রুড এটা 55-এর কাছাকাছিও যেতে দেখেছি। আর এখন তো এই ক্রুড অয়েলের যে ট্রেডিং সেটা বন্ধ রয়েছে, আগামীকাল ওপেন হয়ে যাবে। তো আগামীকাল যখন এই ব্রেন্ট ক্রুড ওপেন হবে সেখানে একটা বড় স্পাইক কিন্তু দেখতে পেতে পারেন। কি কারণে? কারণ এই উইকেন্ডে এমন কিছু খবর এসেছে যেগুলোই ক্রুড অয়েলের দামকে বাড়িয়ে দেবে। যেমনটা কি হয়েছে এটা গতকালেরই খবর। এই যে ইসরায়েল তারা কি করেছে, এতদিন কিন্তু এই যে অয়েল ডিপো সেখানে অ্যাটাক করা হচ্ছিল না। তো ইসরায়েল এই তেহরান বা ইরানের যে রাজধানী রয়েছে তার যে অয়েল ডিপো সেখানে অ্যাটাক করেছে। তার সঙ্গে সঙ্গে বিরাট আগুনের চিহ্নও দেখা গেছে। দেখতে পাচ্ছেন ম্যাসিভ ফায়ার টার্নস ইরান স্কাইলাইন অরেঞ্জ। তো নেটে সার্চ করলেই এরকম যে ইমেজ এরকম ভিডিও এগুলো দেখতে পেয়ে যাবেন। মানে একটা ম্যাসিভ ফায়ার কিন্তু দেখা গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেখানে তেল উৎপাদন হয় সেই জায়গার বিরাট ক্ষতিও হয়েছে। আর যদি আমাদের ইন্ডিয়ার কথা বলি, আমাদের ইন্ডিয়া তো বর্তমানে বিভিন্ন স্যাংশনের কারণে এই ইরানের থেকে তেল কেনা প্রায় বন্ধই করে দিয়েছে। কিন্তু সেখানে যদি কথা বলি এই যে চায়না দেশটা রয়েছে তারা কিন্তু ইরান থেকে প্রচুর পরিমাণের তেল কেনে। এই ইরান এই দেশটা যে ক্রুড অয়েল উৎপাদন করে সেটা কিন্তু সব দেশকে সরবরাহ করতে পারে না। কারণ কি, এই আমেরিকা বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে। তো ইরান যে পরিমাণে ক্রুড অয়েল উৎপাদন করে থাকে তার দেখতে পাচ্ছেন এই 90%-এরও বেশি তার এই চায়নাতে সরবরাহ করে। এবং যদি চায়নার কথা বলি, এই চায়না দেশটারও তো প্রচুর পরিমাণে এই যে ক্রুড অয়েল সেটার প্রয়োজন হয়। তো চায়না তাদের যে ক্রুড অয়েল প্রয়োজন রয়েছে তার 15% সেটাই ইরান থেকে নেয়। এবং এই অ্যাটাকের ফলে কি হচ্ছে, বিভিন্ন ক্রুড অয়েলের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হচ্ছে। যেমন কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এই যে কুয়েত তারাও কি করেছে, এই যে প্রোডাকশন সেটা বন্ধ করে দিয়েছে। এবং সেই বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাতার এই দেশটাও দেখতে পাচ্ছেন এই ওয়ার্নিং দিয়েছে এই যে অয়েল সেটা কিছু সপ্তাহের মধ্যেই এই যে $150 সেটাকে হিট করতে পারে। মানে বুঝতে পারছেন এই যে ইনফ্লেশন সেটা কি পরিমাণে বেড়ে যেতে পারে। এবং যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে এমনও হতে পারে যে আগামীকাল মার্কেট খুলতেই এই যে ব্রেন্ট ক্রুড রয়েছে, WTI ক্রুড রয়েছে এগুলোকে 100-র উপরে দেখতে পেতে পারেন। আর আগামীকাল না গেলেও এই সপ্তাহের মধ্যে এই যে WTI ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এগুলো 100 টপকাবে তার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এরপরে যদি কথা বলি আইপিওর মার্কেট, এখন তো অনেক মানুষের যে নজর সেগুলো আইপিওর দিকে নেই। তবুও যদি কথা বলি এই সপ্তাহে কিছু আইপিও ওপেন হতে চলেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই রাজপুতানা স্টেনলেস, তার সঙ্গে সঙ্গে এই যে ইনোভেশন, তারপরে এই রাজমার্গ ইনফ্রা ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তো এরকম কিছু আইপিও বাজারে আসবে। আর এই যে আইপিও গুলো এখানে রেসপন্সও খুব কিন্তু ভালো আসবে না। কারণটা কি, কারণ এই আইপিও গুলোর যে জিএমপি সেগুলো যুদ্ধের কারণে একদমই শূন্যর কাছাকাছি বলতে পারেন। যদি কিছু কোম্পানির জিএমপি দেখতে পাচ্ছেন এই যে জিএমপির কলমটা রয়েছে এখানে কিন্তু সবই জিরো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে রাজপুতানা স্টেনলেস এর যে জিএমপি এটা দেখাচ্ছে মাত্র দেখতে পাচ্ছেন 1.23%। তো যারা শুধুমাত্র এই লিস্টিং গেনের জন্য আইপিওতে টাকা লাগায় তারা এই সময় এই যে আইপিও মার্কেট এটা এড়িয়েই চলবে। এবং সেই কারণে এইগুলোতে এই যে রেসপন্স সেটাও খারাপ আসবে। এবং যখন মার্কেটে লিস্ট হবে তখনও যদি এই পরিস্থিতি ঠান্ডা না হয় তাহলে কিন্তু ডিসকাউন্টে লিস্ট হওয়ার সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে। আবার এমনও হতে পারে এই যে আইপিও গুলো বাজারে আসছে সেগুলো ফুললি সাবস্ক্রাইবই হবে না। তারপরে এফআইআই এবং ডিআই এর ডেটা এটার উপরে নজর রাখতেই হবে। এই এফআইআই এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বলতে পারেন ভারতীয় মার্কেটে এক প্রকার তাণ্ডব দেখাচ্ছে। যেমনটা দেখতে পেয়েছেন এই 4 দিনে প্রায় 21,000 কোটি টাকার বেশি শেয়ার এই এফআইআই এরা বিক্রি করে দিয়েছে। যেখানে এফআইআই এক মাসে এর আগে 30,000 40,000 এরকম শেয়ার বিক্রি করতো, সেখানে মাত্র 4 দিনেই এত পরিমাণে শেয়ার বিক্রি করেছে। এবং যতদিন না যুদ্ধ থামছে এই যে এফআইআই এরা ভারতীয় মার্কেটে ফিরে আসবে এরকম ভাবাটা কিন্তু বোকামি হবে। এবং এই যুদ্ধের সঙ্গে সঙ্গে ভারতীয় মার্কেট থেকে এফআইআইতে বেরিয়ে যাওয়ার আরো একটা কারণ এটা হচ্ছে এই ডলারের সঙ্গে আমাদের রুপির সম্পর্ক। আমাদের এই রুপি এটাই ডলারের এগেনস্টে নিয়মিত দুর্বল হচ্ছে। বিশেষ করে যদি কথা বলি এই যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছেন এই যে রুপি সেটা কি পরিমাণে দুর্বল হয়েছে। মানে
যুদ্ধ হবে এরকম খবর আসার পর থেকে এই যে রুপি, এটা কিন্তু আস্তে আস্তে এই 92-এর কাছে পৌঁছে গেছে। মানে এখন বলতে পারেন সব ধরনের যে জিনিসগুলো দেখি আমরা, এই ইন্ডিয়ান রুপি বলুন, তার সঙ্গে সঙ্গে এফআইডিআই ডেটা, এগুলো কিন্তু সব একে অপরের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে। তারপরে গোল্ড এবং সিলভার, যদি এইখানের কথা বলি, এই সময় অনেকেই অবাক হবেন যে যুদ্ধের সময় গোল্ড তার সঙ্গে সঙ্গে সিলভার এগুলোতে তো দাম বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে না কি কারণে? এই গোল্ডেও দেখতে পাচ্ছেন সেরকম বড় মুভমেন্ট নেই, তার সঙ্গে সঙ্গে এই সিলভার এখানেও দেখতে পাচ্ছেন খুব বড় মুভমেন্ট কিন্তু নেই। তো কি কারণে গোল্ড এবং সিলভার এইগুলোতে ভালো তেজি আসছে না? তো তার একটাই কারণ, সেটা হচ্ছে এই ডলার। এই ডলারটা নিয়মিত শক্তিশালী হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে এই যে ডলার ইন্ডেক্স, এটা আমরা 96-এর কাছাকাছি দেখতে পেতাম, সেখান থেকে বর্তমানে এই যে ডলার, এটা কিন্তু 99-এর কাছাকাছি পৌঁছে গেছে এবং যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু আর অল্প দিনের মধ্যেই এই যে 100 লেভেল সেটাকেও ক্রস করবে। তো এই ডলার ইন্ডেক্স এটা শক্তিশালী হওয়ার কারণেই এই গোল্ড সিলভার এগুলো বাড়ছে না। কি কারণে বাড়ছে না? কারণ এর আগে কি হচ্ছিল, অনেক দেশ এই ডলারের পরিবর্তে এই গোল্ড সিলভার এগুলোর দিকে ফোকাস দিচ্ছিল। তো বর্তমানে কিন্তু সেই যে ফোকাস সেটা ঘুরে গেছে, মানে অনেক ইনভেস্টর এই ডলারের প্রতি কিন্তু বুলিশ হয়েছে, মানে এখন ডলারের ইনভেস্টমেন্ট আসছে, সেই কারণে গোল্ড এবং সিলভার এইগুলোতে যে ইনভেস্টমেন্ট সেটা অনেকটাই কমে গেছে। এবং এই ইউএস এর ডলার ইন্ডেক্স এটা নিয়মিত শক্তিশালী হওয়ার মানে কি? মানে হচ্ছে অন্যান্য যে কারেন্সি গুলো রয়েছে, শুধুমাত্র ভারতেরই নয়, আরো অন্যান্য দেশের যে কারেন্সি গুলো রয়েছে সেইগুলোই ডলার এর এগেনস্টে দুর্বল হচ্ছে। আর যদি আমাদের ইন্ডিয়ারও কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে সিকিউর অ্যাসেট রয়েছে, এই বন্ড ইল্ড এইখানে ভালো জাম দেখা যাচ্ছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এর আগের দিনে এই যে বন্ড ইল্ড এটাই 0.25% বেড়েছে। তো এই বন্ড ইল্ডে এত পরিমাণে বাড়া এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়, এটা একটা বড় বৃদ্ধি। এই চার্টে দেখলে পরিষ্কার বুঝতে পারবেন কিভাবে এই বন্ড ইল্ড এখানে বড় জাম দেখা গেছে। আর এরপরে ক্রিপ্টো মার্কেট, এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে? এই ক্রিপ্টো মার্কেটেরও হাল খারাপ, কখনো কখনো রিকভারি দেখাচ্ছে আবার পড়ে যাচ্ছে। যেমনটা এই বিটকয়েন দেখতে পাচ্ছেন এখন এই 68,000-এর নিচে ট্রেড করছে, এইগুলো সব আমেরিকান ডলারের হিসাবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা পপুলার এই ক্রিপ্টো ইথেরিয়াম, এটাও দেখতে পাচ্ছেন ভালো ভলিটিলিটি দেখাচ্ছে, কখনো এই 2000-এর উপরে উঠে যাচ্ছে, কখনো আবার সেখান থেকে পড়ে যাচ্ছে। এই কিছুদিন আগেই দেখতে পেয়েছিলেন এই 2200-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আবার বড় পরিমাণে ডাউনফল দেখিয়েছে। এই 2-3 দিনের মধ্যেই প্রায় 10% ক্র্যাশ করে গেছে। মানে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ভালো ভলিটিলিটি কিন্তু দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এইগুলো তো গেল। আর আমাদের নিফটি ফিফটি এইখানে কেমন কি মুভমেন্ট আসতে পারে? তো এটুকুই বলা যেতে পারে, এই সপ্তাহেও এই বাজারে যে কন্ট্রোল সেটা কিন্তু এই বিয়ারদের হাতে থাকবে, মানে যারা মার্কেটে বড় ক্র্যাশ আনে তাদের হাতেই থাকবে। এই ইমিডিয়েট যে সাপোর্ট সেটা হতে পারে 24,200, এবং এই 24,200 লেভেল ভেঙে গেলে এই 24,000 এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই 23,000-এর যে লেভেল সেটাও দেখতে পেতে পারি, মানে 23,800 পর্যন্ত যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং ওপর দিকে বাড়ার সম্ভাবনা তো খুবই কম রয়েছে। তবু ধরুন হঠাৎ করে খুব ভালো খবর চলে এলো, মানে এই যুদ্ধ বন্ধ হয়ে গেল, তবুও কিন্তু এই সপ্তাহে এই যে মার্কেট সেটাই 24,900 এবং 25,000 এইগুলোকে টপকাতে পারবে না। তো পারবে না বলা তো পুরোপুরি ভুল হবে, কারণ দেখুন এই মার্কেট পুরোপুরি অনিশ্চিত একটা জায়গা। মানে এটাই বলছি, এই সপ্তাহে এই 25,000-এর যে লেভেল সেটা টপকানো খুবই কঠিন একটা ব্যাপার হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।